আইএসআই এর চিফ আইএসআই এর চিফ বাংলাদেশে উপস্থিত হয়েছেন। গতকাল আইএসআই এর চিফ EK-586 ফ্লাইটে বাংলাদেশে আসেন এবং তাকে এয়ারপোর্টে রিসিভ করেছেন ডিজিএফআই এর ব্রিগেডিয়ার মেহেদী। এই হচ্ছে গত 48 ঘন্টার একটা বিশেষ খবর আপনারা ফেসবুকের মাধ্যমে জেনেছেন, তাই না? আপনারা ফেসবুকের মাধ্যমে জেনেছেন, পত্রিকায় এসেছে কিনা আমি জানি না, কিন্তু এই খবরটিকে কেউ চ্যালেঞ্জ করেনি যে এই খবরটি ভুল। আমরা যতদূর জানি এই খবরটিকে কেউ চ্যালেঞ্জ করে নাই। কেন করে নাই তা আমরা জানি না, কিন্তু জানি না বললেই তো সব কথা শেষ হয়ে যায় না। আইএসআই এর চিফ এই মুহূর্তে বাংলাদেশে আসা নিশ্চয়ই ছোট কোনো খবর না, তাই না? নিশ্চয়ই ছোট কোনো খবর না। এটা একটা শিশুও জানে যে এটা ছোট খবর নয়। কোন সময় আইএসআই এর চিফ বাংলাদেশে এসেছেন? যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোণঠাসা হয়ে আছে, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তিকে যে কোনোভাবে ক্ষমতার বাইরে রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, যখন ভারতের সাথে বাংলাদেশের মোটামুটি অলিখিতভাবে যুদ্ধাবস্থা বিরাজ করতেছে একতরফা, বাংলাদেশের পক্ষ থেকে। বিভিন্ন কারণেই আইএসআই এর চিফের বাংলাদেশের আগমন প্রশ্নবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। তার আগে আমাদের বুঝতে হবে যে আইএসআই এর কাজগুলো কি, তাহলে আমরা বুঝতে পারবো তারা এখানে কেন এসেছে, কি কারণে এসেছে, কি করবে, কি ঘটাতে চায়, তাদের আসল উদ্দেশ্য কি। এই সেই আইএসআই যারা জর্ডানে গিয়ে ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটি কালো দিবস আছে, আপনারা জানেন, সেখানে 25,000 ফিলিস্তিনিকে মেরে ফেলেছিল। কারা? এই পাকিস্তানের সেনাবাহিনীরা আইএসআই এর মদদে। জর্ডানের বাদশাকে সহযোগিতার নামে 25,000 ফিলিস্তিনিকে মেরে ফেলে। এই ইতিহাস আমাদের শোনাবে না আমাদের চিঙ্কুবামেরা, এই ইতিহাস আমাদের শোনাবে না বাংলাদেশের মৌলভী সাহেবেরা, কারণ তাহলে চিঙ্কুবাম এবং মৌলভী সাহেবের পর্দা ফাঁস হয়ে যায় এবং এটা তারা বলতে লজ্জা পান। যেমন ইরানের কমিউনিস্টদের কিভাবে জবাহ করেছে ইরানের খোমেনি তথাকথিত ইসলামী বিপ্লবীরা, সেটা ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্টদের মধ্যে আলোচনা করতে চান না, তারা লজ্জা পান অথবা অ্যাভয়েড করে দেন। ঠিক ব্ল্যাক সেপ্টেম্বর নিয়েও মৌলভী সাহেবেরা কথা বলে না। কেন বলে না? কারণ সেটা পাকিস্তানের আইএসআই 25,000 ফিলিস্তিনিকে মেরে ফেলেছে জর্ডানের বাচ্চাকে সহযোগিতা করার নামে। হাসলাম কেন জানেন? এই হাসিটা দুঃখের, করুণার, মূর্খতার, অজ্ঞতার। কাদের জানেন? বাংলাদেশের মৌলবীদের। বাংলাদেশের মৌলবীরা 25,000 ফিলিস্তিনি মেরে ফেলেছে, কোনো কথা নাই। কোনোদিন শুনেছেন তাদের মুখে? শুনবেন না, কারণ তাদের মুখে আপনি কোনোদিনই শুনবেন না এই দেশে 30 লক্ষ মানুষ হত্যা করেছে। তাদের মুখে আপনি কোনোদিনই শুনবেন না 3 লক্ষ থেকে 5 লক্ষ আমাদের বাঙালি বলেন আর বাংলাদেশি বলেন, 3 থেকে 5 লক্ষ নারী সম্ভ্রমহানি ঘটিয়েছে এই পাকিস্তান বাহিনীরা। এগুলো কোনোদিন শুনবেন না। কেন শুনবেন না? কারণ ওটা পাকিস্তান এবং আইএসআই ঘটিয়েছে। আমি আইএসআই এর 2টা উদাহরণ দিলাম আপনাদের। একটা, আমাদের নিজের দেশে 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, আল বদর, আল শামস, রাজাকার, মুসলিম লীগ, নিজামে ইসলাম, খেলাফতে মজলিসদের নিয়ে। এবং আজকে যেটা ছাত্র শিবির দেখেন, তার পূর্ব নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, তারাও ছিল তাদের সহযোগী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বাধীন বাংলাদেশে এই সমস্ত রাজাকার আল বদরদের সংগঠন সিদ্ধ, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্রলীগ নিষিদ্ধ। বিস্ময়কর ব্যাপার। যাই হোক, আপনাদের 2টা ঘটনা তুলে ধরলাম, পাকিস্তান আইএসআই, একটা ফিলিস্তিনি, একটা বাংলাদেশে। এইবার আমরা তুলে ধরবো, কারণ প্রথমে যদি কাশ্মীরের কথা বলি তাহলে অনেকে খেপে গিয়ে আমাকে ভারতের দালাল বলবে, ঠিক আছে? তাই ওই 2টা আগে তুললাম। এইবার আসি পাকিস্তানের ভিতরে আইএস কি করে। পাকিস্তানের ভিতরে এই পাকিস্তানের আইএসআই, যেটা সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর যেটা সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা,
তারা বেলুচিস্তানের নাগরিকদের কিডনি গুর্দা পর্যন্ত বিক্রি করছে, চোখ পর্যন্ত বিক্রি করছে এবং এখনো করে। এই সেই আইএসআই এর প্রধান বাংলাদেশে আসছে। বেলুচিস্তানে তারা 7 দশকেরও বেশি সময় ধরে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি নিজেরা করে। এটা কোন আইএসআই? যে আইএসআই আফগানিস্তান যুদ্ধে বহু আফগান হত্যার জন্য দায়ী। তারা নিরীহ আফগানিদের তুলে তুলে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এটা কোন আইএসআই? চীন থেকে যারা এসেছিল নির্যাতিত মুসলমান, তাদেরকে আল কায়েদা বলে তুলে দিয়েছিল আমেরিকার হাতে। এই সেই আইএসআই। এটা কোন আইএসআই? যে আইএসআই আফগানিস্তানের আফগানিদের, আমি একটু সার নজর বদলে নিচ্ছি কেন জানেন, যাতে একটু আপনারা পরে বিষয়টা বুঝতে পারেন বাংলাদেশে কি কি ঘটতে পারে বা এরা কত নৃশংসতা ঘটাইতে পারে। তার একটা উদাহরণ দিতেছি তার আগে। কোন আইএসআই? যে আইএসআই আফগানিস্তানের জনগণের কথা বলে আমেরিকার কাছ থেকে বিলিয়ন 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 ডলার নিয়েছে, তাদের দেশ পাকিস্তানিদের খাইয়েছে আফগানিস্তানের নাম করে। তার জন্য কিন্তু আফগানিস্তানের আজকে খেপ। আপনি মনে করেন না যে আফগান শুধু সীমান্ত বিরোধ নেই, আফগানিস্তানে পাকিস্তানিদের উপরে খেপা। অর্থনৈতিক কারণ, বিলিয়নস অফ ডলার তারা নিয়ে এসে খেয়েছে, এখনো খাচ্ছে। কিভাবে? সর্বশেষ এই আইএসআই এর মদদে আফগানিস্তানের নিরীহ নারী শিশুর উপরে বিমান হামলা করা হয়েছে, যেখানে 46 থেকে কেউ কেউ মনে করে 70 জন মারা গিয়েছিল। এই সেই আইএসআই, টাকার বিনিময়ে এরা সব করে। এই সেই আইএসআই যারা বেলুচ জনগণের জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে সাক্ষাৎ। আপনারা যে কোনো বেলুচের কাছে কথা শুনতে পারেন, যে কোনো বেলুচকে আপনি প্রশ্ন করতে পারেন, তারা কি নির্মম পরিস্থিতির শিকার হয় পাকিস্তানের আইএসআই দ্বারা। অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থাই তো আগে, যে কোনো দেশের সেনাবাহিনী তো চলে গোয়েন্দা দিয়ে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই চলে। এরা কি করতে পারে আর কি করতে পারে না কিছু উদাহরণ আপনাদের তুলে ধরলাম। তারপরে এবার সেই ভারতে, কাশ্মীরে তারা দশকের পর দশক বহুত অত্যাচার করেছে। কাশ্মীরে 370, এগুলো তুলে দেওয়ার কারণে এখন পাকিস্তান ভাতে মারা গেছে। কারণ আফগানিস্তানে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, সন্ত্রাস, রপ্তানি এবং উৎপাদন দুটাই ব্যবসা এখন বন্ধ। সন্ত্রাস ও রপ্তানি, সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি আফগানিস্তান এবং কাশ্মীর বন্ধ। তাই তাদের খানা দানাও বন্ধ। দেখেন না কিভাবে দাম বেড়ে গেছে। পাকিস্তানের চালের দাম কত জানেন? আটার দাম কত জানেন? ময়দার দাম, পেঁয়াজের দাম, টমেটোর দাম জানেন না। কারণ এগুলো আপনাদের বাংলাদেশের মিডিয়া বলবে না, বললে লজ্জা পায়। কারণ পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিউজগুলো সেই পত্রিকা পড়ে না। ঠিক আছে? আপনি ভারতের বিরুদ্ধে এরকম একটা, এই যে ভারতের সমালোচনা করে যদি এরকম একটা বয়ান আমি এখানে দিতাম, হাজার হাজার লাখ লাখ ভিউ হতো। কিন্তু যেহেতু পাকিস্তানের সমালোচনা হবে না, শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো এখানে আসবে বেশিরভাগ। আমার সমালোচনাকেও আসবেন, তারা সংখ্যায় কম। কিন্তু আমি যদি এটা ভারতের সমালোচনা করে মিথ্যা কথা বলতাম, গুজব ছড়াইতাম, দেখতেন লাখ লাখ ভিউ হতো। যাই হোক, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট দিস। এই বিষয়টা রাখলাম। আবার আসি পাকিস্তানের আইএসআই এর প্রধান কেন কালকে বাংলাদেশে এসেছেন, তার কি কাজ, তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি। আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের যতগুলো এই তথাকথিত মেধাবীদের আন্দোলনে যতগুলো মানুষ মারা গিয়েছে, তারা প্রথমে বললো হাজার হাজার, পরে দেখা গেলো গুনিয়া দেখে মারিল কাতারে কাতার, গুনিয়া দেখে 40,000। ঠিক আছে? লাখ লাখ গুনিয়া মারিল, লাখে লাখ, গুনিয়া দেখে 40,000। পড়েছেন তো সেই পুঁথির গল্প? সেরকম তারা বললো হাজারে হাজার, 5,000 10,000 মারা গেছে, তাদের জিন্দা শহীদ ফিরে আসতেছে। তারপরেও ওই জিন্দা শহীদদের নিয়ে তাদের শহীদের সংখ্যা 846, এবং এদের মধ্যে অর্ধেক আবার তাদের হাতেই মারা গেছে। যে সমস্ত গুলি, যে সমস্ত বুলেট ব্যবহার করা হয়েছে, যেগুলো বাংলাদেশ পুলিশের কাছে না, এটা কারা করলো? এই আইএসআই। নিশ্চিত থাকেন আপনারা, দিন যত যাচ্ছে তত স্পষ্ট হয়ে আসতেছে। আজকে যদি বাংলাদেশে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায়, রয়ের প্রধান বাংলাদেশে আসতো, তাহলে বাইতুল মোকাররম, হাটহাজারি, সিপিবির পল্টন অফিস, শাহবাগে, এখন তো আমরা যখন ছিলাম তখন শাহবাগে আন্দোলন করতাম, আমাদের শাহবাগি বলে গালি দিত, এখন শাহবগিরা গিয়ে বসে যেত, তীব্র আন্দোলন শুরু হয়ে যেত। চিঙ্কো বাম, সিঙ্কো বাম, মিঙ্কো বাম, ভাসানি বাম, সব মিলে বাংলাদেশ, এই যে বাংলাদেশ বেঁচে দিছে, রয়ের প্রধান বাংলাদেশে আসছে, বাংলাদেশ বেঁচে দিতেছে। কিন্তু আইএসআর প্রধান আসছে স্পিকটি নট, একেবারেই চুপ। মনে হয় যেন কওমি মাদ্রাসার ব্যবহৃত ঢিলাগুলো বাংলাদেশের মিডিয়ার মুখে দিয়ে দিয়েছে, বাংলাদেশের চিঙ্কুবামদের মুখে ঢিলাগুলো দিয়ে দিয়েছে, বাংলাদেশের মৌলভী সাহেবদের মুখে এখন ঢিলাগুলো ঢুকাই দেওয়া আছে, বাংলাদেশের ভাসানিবামদের মুখে এখন কুলু পেটে দেওয়া হয়েছে। সব চরমনাই বলেন, যেমন সব চুপ। কারণ ভাইয়া আসছে,
বড় আব্বার দেশের প্রধান আসছে, কোনো আলোচনা নাই। এই আইএসআই কি করে বাংলাদেশে কি এরা, এখন প্রশ্ন আসছে আসলেই কি বাংলাদেশকে অস্থিতিশীল করবে? তাহলে আপনাদের প্রমাণ দিয়ে দেই যে অস্থিতিশীল আজকে নতুন করে না তারা, ৭১-এর ভূমিকা ছাড়া ওটা তো আলোচনার বাইরে রাখলাম। আপনাদের একটা উদাহরণ দিই আমি, আপনাদের মনে থাকার কথা, পাকিস্তানের আইএসআই প্রধানকে একবার কোর্টে তোলা হয়েছিল, পাকিস্তানের সর্বোচ্চ আদালতে। আবারও বলি, পাকিস্তানের একজন গোয়েন্দা প্রধানকে অর্থতস্রুপ মামলায় তাকে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে দাঁড় করানো হয়েছিল। তিনি যখন জবাব দেন তার অর্থ কোথায় কোথায় ব্যবহার করেছেন, তখন তিনি নাম বলেছিলেন বাংলাদেশে তিনি টাকা দিয়েছেন। যখন তাকে প্রশ্ন বাংলাদেশে কাকে টাকা দিয়েছেন, একটা আইএসআই প্রধান একটা আদালতে বলেছে, সে কিন্তু ভারত বা বাংলাদেশের আদালতে বলে নাই বা রিমান্ডে নেওয়ার সময় বলে নাই। পাকিস্তানের আইএসআই প্রধান পাকিস্তানের আদালতে পাকিস্তানের বিচারপতির সামনে কথা বলতেছিল। পাকিস্তানে কি বলেছে, বাংলাদেশে তিনি টাকা ব্যয় করেছেন। কাকে দিয়েছেন বলেছিলেন, খালেদা জিয়াকে দিয়েছিলেন। আপনারা সার্চ করেন, এখনই পেয়ে যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ দিন পরে সেটার প্রতিবাদ জানিয়েছিলেন, পরের দিন করেন নাই। আইএসআই প্রধান, আমার স্পষ্ট মনে আছে, আইএসআই প্রধান যখন এটা দাবি করেছিল যে তার দাবি সত্য মিথ্যা এটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের, আমার না। আমি একটা উদাহরণ দিলাম। নিশ্চয়ই একটা আইএসআই প্রধান কারো তার 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 গুজ্জদার দিয়ে আন্ডা দিয়েছে বলে সেখানে দাঁড়িয়ে এটা বলে নাই, তাই না? তাহলে পাকিস্তানের আইএসআই যদি খালেদা জিয়াকে টাকা দিতে পারে, এটা তিনি আদালতে বলতে পারেন, তাহলে বাংলাদেশে আর কি করতে পারেন আমরা স্পষ্টভাবে জানি এবং ঐতিহাসিকভাবে সত্য। এবং সেটা খোদ সৌদি আরবের প্রিন্স স্বীকার করেছিলেন যে সৌদি আরব আমেরিকার অস্ত্র, সৌদি আরবের টাকা আইএসআই এর মাধ্যমে পাকিস্তানে মাদ্রাসা তৈরির মাধ্যমে বহু জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভাঙার জন্য। এটা তিনি স্বীকার করেছেন। এটা আমার কথা না, আমার বাপের ঘরের কথাও না, আমি স্বপ্নেও দেখি নাই। ঠিক আছে, মামুনুল্লাহ সেলার মতো আমি স্বপ্ন দেখে বলি নাই, এটা খোদ প্রিন্স বলেছেন সবার সামনে। আইএসআই এর মতো এগুলো ঘটেছে। টাকা দিছে কে? সৌদি আরব। অস্ত্র দিছে কে? আমেরিকা। এটা ছিল সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগের ঘটনা। তো বাংলাদেশেও কি তাই ঘটতে যাচ্ছে? বাংলাদেশে তারা কেন আসতেছে? কি কারণে এত বোঝাপড়া তাদের, ব্যবসা করতে চায়? এই প্রথম স্বাধীন বাংলাদেশে কোনো পানির জাহাজ চলে আসলো সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রামে বন্দরে ভিড়ল। শুধু ভিড়লই না, সেখানে কোনো জাহাজ হবে না, তাদের কোনো পরীক্ষণ নিরীক্ষণ হবে না, যা ইচ্ছা তাই করবে। আবার আমরা দেখতেছি কোনো মৌলবী ওয়াজের মঞ্চে এসে বলতেছে বাবর সাহেব মুক্তি পেয়েছে, 10 ট্রাক এনেছিল, এবার তারা 20 ট্রাক নিয়ে আসবে, বলেছে না? এগুলো কি সিমটম? আমি ওই ওয়াজের পরে বলেছিলাম যে পাকিস্তানের মদত আছে। ঠিক তার 10-12 দিন পরে চলে আসলেন পাকিস্তান আইএসআই। যাক, সেটা কাকতালীয় হতে পারে, কিন্তু এই দেশের মৌলবীরা 1.5 ফুটি, 2 ফুটি, 3 ফুটি, 5 ফুটি, 5.5 ফুটি মৌলবীরা এমনি লাভ পারে না। লাভ পারার পেছনে কারণ আছে। ওই যে পাকিস্তানে কিছুদিন লাফালাফি করছে, সেখানে ছিল টাকা, ছিল সৌদি আরবের, অস্ত্র ছিল আমেরিকার, আর মানুষগুলো ছিল মেড বাই আইএসআই, পাকিস্তানি আইএসআই, পাকিস্তানি জনগণ তৈরি করেছিল, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেছিল তারা। আপনাদের স্পষ্ট সেটা, একটাও কিন্তু আমার কথা বলেনি, সবগুলো দলিল দিয়ে বলছি। পাকিস্তানের আইএসআই প্রধান আদালতে দাঁড়িয়ে বলছে খালেদা জিয়াকে তিনি টাকা দিয়েছিলেন, নাম ধরে। প্রথমে বলেছেন বাংলাদেশ, পরে যখন বলা হয় বাংলাদেশে কাকে, তখন বলা হয়েছিল খালেদা জিয়াকে। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, 48 ঘন্টা কিংবা 72 ঘন্টা পরে মির্জা ফখরুল এটা প্রতিবাদ করেন। প্রথমে তারা প্রতিবাদ করতে সাহস পায় নাই, পরে তারা মুখ রক্ষার জন্য এটা প্রতিবাদ করে। আমি ইতিহাসটা তুলে ধরলাম আর কি। আমি জানি এই দেশের অনেক মানুষ এরপরও আমারই সমালোচনা করবে, আইএসআই এর প্রধানের সমালোচনা করবে না। তার আগে বক্তব্যের মাঝখানে একটা জিনিস বলে নেই, আমার এই ফেসবুক লাইভ, এটা আমাদের একটা ইউটিউব পরিবার আছে, মুক্ত গল্প, ধর্মীয় ধর্ম, ভয়েস অফ এথিস্টে যাবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যে কেউ ফেসবুকে এটা শেয়ার করতে পারবেন, কিন্তু ইউটিউবে দিতে গেলে অবশ্যই আমাদের অনুমতি লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শুনছিলেন। আমি আবার ফিরে আসি আইএসআই এর দিকে। এই আইএসআই প্রধান এখানে আসলেন, বাংলাদেশের একজন ব্রিগেডিয়ার জেনারেল তাকে রিসিভ করলেন, মিডিয়া চুপ। ফেসবুকে 2-4 জন কথা বলার পর এটা আমরা জেনেছি এবং এখনো পর্যন্ত কিন্তু প্রতিবাদ হয়নি। তার মানে এই যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমাতে লাফালাফি করলো, এটা আমি আগেই জানি যে এটা পাকিস্তান আইএসআই করতেছে। বর্তমানে বাংলাদেশটা এখন আমাদের গোয়েন্দা সংস্থার আন্ডারে নাই।
এনএসআই এর আন্ডারে নাই। বর্তমানে আমি মনে করি না আমাদের বাংলাদেশ আর্মির আন্ডারে আমাদের বাংলাদেশ আছে, আমি মনে করি না। পুলিশের কাছে তো নাই, পুলিশকে তো একেবারে মাজা ভেঙে দেওয়া হয়েছে। এই দেশের আভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চিরজীবনের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছে। আর কোনোদিন আপনি মাজা সোজা করে দাঁড়াতে পারবেন না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি ঘটবে না, আর আইন শৃঙ্খলা বাহিনীও মাজা সোজা করে আর দাঁড়াতে পারবে না। সেই কাজটা তারা করে ফেলেছে। এটাও করেছে আইএসআই এর মদতে জামাত শিবিরেরা। বাংলাদেশ যদিও বিএনপির নেতা স্বীকার করেছে, তিনি নিজেই করেছেন, করতে পারেন। কারণ বিএনপি জামাত শিবির যেহেতু আইএসআই এর প্রধান খালেদা জিয়াকে টাকা দেন বলে থাকেন, সিরাজগঞ্জে সেই বিএনপির নেতা পেয়ে থাকতে পারেন হয়তোবা। তাই তিনি নিজে স্বীকার করেছেন যে তারা থানা জ্বালিয়ে দিয়েছে, যদিও আমার ধারণাটা জামাত শিবির করেছে। এবং এটা তাদের সিমটম, এটা তাদের সিস্টেম। কারণ এদের সমস্ত কথা, কাজ, কল্পনা, পরিকল্পনা এবং তাদের যত রকম অ্যাকশন আছে সবকিছু ঠিক দেখবেন পাকিস্তানের সাথে মিলে যাবে। তারপরও দেখবেন এটা নিয়ে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ যারা মুক্তিযুদ্ধ বিরোধী এবং পেয়ারা পাকিস্তানি এবং হেফাজতে পাকিস্তানি, তারা দেখবেন কথা বলবে না। তারা মনে করো আমাদের ভাইয়া এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তানের ফোন কল করে এখানে থ্রেট করা হয়েছে যে বিস্ফোরক আছে বিমানে। তারপরও এই দেশের কিছু স্টুপিড, কিছু চিঙ্কুবাম আর জামাতিরা বলতেছে এটা ভারতের কাজ। বাকিস বলে নাই ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, এই কথাটা বলে নাই যে ছাত্রলীগ যুবলীগ পাকিস্তানে গিয়ে সেখান থেকে ফোন করছে, এটা বলে নাই। এটাই আমাদের ভাগ্য। তাহলে এই যে আইএসআই প্রধান এখানে আসলেন, আমাদের বড় বড় মিডিয়া চুপ কেন? এরা কি ভয়? এখন নাকি শেখ হাসিনা নাকি বাক স্বাধীনতাকে কলাপস করে দিয়েছিলেন। ছাত্রলীগ নাকি কথা বললে মারতো, কথা বলতে পারতো না। 17 বছর আগে যারা বয়স ছিল 2, 17 বছর আগে যে জন্মে নাই সেও দেখি বলে আগে বাক স্বাধীনতা ছিল না 15 বছর। যার বয়স হলো এখন 20 বছর সে বলে 17 বছর আগে বাক স্বাধীনতা ছিল না। আরে বাবা, তন্দ তুমি আব্বা আম্মা ডাকাই শিখো নাই, তুমি বাক স্বাধীনতার বুঝলা কি? তো যারা বলছে বাক স্বাধীনতা নাই এখন এগুলো কথা বলতে পারে না কেন? আমরা দেখলাম এই হাসমত আবদুল্লাহ নাকি হাসফাস আবদুল্লাহ একটা আছে, তার কাছে সাংবাদিকের অভিযোগ করলো মিডিয়া যে আমাদের ছবি ভিডিও করাগুলো ডিলিট করে দেওয়া হলো, মোবাইল কেড়ে নেওয়া হলো, মোবাইল যেগুলো ভিতরে ছিল বের করতে দেওয়া হয়নি। এ হচ্ছে মিডিয়ার স্বাধীনতা। কিন্তু ওই যে যতই আপনি চাপাচাপি করেন কাজ হবে না, যত চাপা মারেন সত্যকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না, কোনো না কোনোভাবে তা প্রকাশ হয়ে যাবে এবং গেছে। এই যে আইএসআই প্রধান আসছে আমাদের এখন তো স্পষ্ট কেন। আমি এর আগেও বলেছিলাম যে জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন এরা বহুভাবে চেষ্টা করবে ভারত উত্তক্ত করতে, যাতে ভারত যুদ্ধ ঘোষণা করে বা ভারতের সাথে কোনো প্রকার যুদ্ধ বেঁধে যায়। কিন্তু আমি জানি ভারত, আমি বলেছিলাম আপনাদের যে বাংলাদেশ থেকে যদি কামানের গোলা, ট্যাঙ্কের গোলাও ছড়া হতো, ভারত অন্তত 20 তারিখের আগে, মানে ট্রাম্পের শপথ গ্রহণের আগে ভারত কোনো প্রকার অ্যাকশনে যেত না। এটা আমি নিশ্চিত ছিলাম। কারণ ভারত এত বোকা না, তারা যুদ্ধ শুরু করে না, তারা কিন্তু যুদ্ধ শেষে তারা থাকে, তারা কখনো আগে আক্রমণে যায় না। কিন্তু ফাইনাল যে ফলাফল নির্ধারণী গেম সেটা তারা খেলবে। 71 সালে কি করেছে পাকিস্তান? ইন্দিরা গান্ধীর ট্রেপে পরে আগে হামলা করেছিল, যেটা ভারতকে অনেক সুবিধা বইয়ে দিয়েছিল। এদের মাথা মোটা আমরা আগে থেকেই জানি। পাকিস্তান যার কারণে আজ পর্যন্ত কোনোদিন 5 বছর এক টার্ম তাদের গভর্নমেন্ট পূর্ণ করতে পারে নাই, পারবেও না অদূর ভবিষ্যতে। আমরা যে সিমটম দেখি, এই সমস্ত এই রাষ্ট্রের আইএসআই প্রধান বাংলাদেশে আসছে, যাদের কাজ হলো সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি করা, যাদের বিজনেস হচ্ছে ড্রাগ এবং আর্মস। পাকিস্তানের যত কোকেন তৈরি হতো, যত আফিম তৈরি হতো, সবগুলো বিক্রি করে পাকিস্তানের আইএসআইরা ধনী হয়েছিল। ইভেন বাংলাদেশে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে ঈশ্বরদী ওদিকে ওই বেল্ট আর কি, আমি নাম ভুলে গেছি, 2-3টা জেলা নিয়ে ওটা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে, এটা দিয়ে ড্রাগ পাচার হয়। এইখানেও আইএসআইরা জড়িত। এগুলো বাংলাদেশের জন্য না, ভিন্ন দেশে যায়। অদ্ভুত ব্যবহার, এই অঞ্চলটা ব্যবহার করে তারা। কি কারণে করে আমাদের মাথায় এগুলো ঢুকে না, কারণ আমরা তো এগুলো বুঝি না। এতে কিছু আমাদের মাথায় ঢুকে না যে পাকিস্তান আইএসআই এই চুয়াডাঙ্গায় গিয়ে, দর্শনাতে গিয়ে ড্রাগ কিভাবে রপ্তানি করে, কেন করে, আমাদের মাথায় ঢুকে না। সম্ভবত এটা গোপনীয়তা এবং নিরাপত্তার কারণে এটা করে থাকতে পারে, মেবি। যা বলছিলাম, এই যে আইএসআর আসলো, এরা এখন কি করবে? মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণ দিবে। এই যে তথাকথিত দেখতেছেন না, শুনতেছেন যে আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার স্কুল কলেজের ছাত্রদের। তুমি ভাই কার বিরুদ্ধে প্রশিক্ষণ নিবা? ভারতের বিরুদ্ধে? তাছাড়া তো আর কোনো দেশ নাই। তাহলে ভারতের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা?
তার জন্য আমজনতাকে ট্রেনিং দিতে হবে, ছাত্রদের ট্রেনিং, নতুন একটা কনসেপ্ট আসছে। এটাও যে আইএসআই এর মগজের, এটা তো বুঝতে পারছেন। এরা শুধু বাংলাদেশের ছাত্রদের, জনতাদের, ছাত্রছাত্রীদের শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিরোধী করে নাই, এদেরকে মৌলবাদী করেছে, এদেরকে শিক্ষিত করে নাই, কুশিক্ষিত করেছে, এদেরকে ধার্মিক বানায় নাই, ধর্মান্ধ বানিয়েছে। শুধু মাদ্রাসায় না, এই আমার মতো এরকম কোর্ট পড়া লোকগুলোরও অনেক বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে এখন মক্তবে পরিণত করে দিয়েছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা অন্তত ছিল, এখন পুরোপুরি কওমি মাদ্রাসা হয়ে গেছে বা মক্তব হয়ে গেছে। এটা আমরা স্পষ্ট দেখতে পারতেছি এবং ভবিষ্যতে এগুলো আরো ঘটবে। এই যে পাকিস্তান এখানে কেন তাদের নতুন নতুন যুদ্ধক্ষেত্র খোলার জন্য তারা আসছে, কারণ পাকিস্তানে যদি যুদ্ধ না থাকে, সন্ত্রাস না থাকে, তারা কিছু করে খেতে পারবে না। যেমন মনে করেন যে ছেলেটা গুন্ডামি করে, পান্ডামি করে বা বদমাইশি করে, তার কোনো যোগ্যতা নেই, তার কাজ হলো মারামারি থাপড়াথাপড়ি করে কিছু খাওয়া, সে তো মারামারি বাঁধাবে, মারামারি না বাঁধালে সে কি করে খাবে? তো পাকিস্তানের দশাটা তাই, কারণ তার তো কি রপ্তানি করবে সে? পাকিস্তান ভারত ডাক্তার রপ্তানি করে, ভারত আইটি সেক্টরে তাদের ম্যান পাওয়ার রপ্তানি করে, পাকিস্তানের তো কিছুই নাই সন্ত্রাসী ছাড়া। আর ওই হজে কাদের পাঠায় আপনারা তো জানেন, উমরার কথা বলে তারা কি করে এটা আপনারাই ভালো জানেন। তাছাড়া তো তাদের রপ্তানি করার কিছু নেই। তো পাকিস্তান তাই নতুন একটা ক্ষেত্র খুলতে চাচ্ছে পাকিস্তান এই বাংলাদেশে। কারণ কি? কারণ আফগানিস্তান তাদের হাত থেকে চলা গেয়া। পাকিস্তান কি মুঠি সে আফগানিস্তান চলা গেয়া। কারণ আফগানিরা পড়ালেখা না করলেও তারা বুঝতে পারছে যে পাকিস্তান তাদের বন্ধু না। আর আমাদের দেশে 30 লক্ষ মানুষ হত্যা করার পরেও, আমাদের দেশে 3 থেকে 5 লক্ষ নারী ধর্ষণ করার পরেও পাকিস্তানকে যারা বন্ধু মনে করে, তাদের মগজ সম্পর্কে আমার কিছু সন্দেহ আছে যে তারা আসলে কারা, কেন তারা পাকিস্তানকে বন্ধু মনে করতে পারে। ভারতকে আপনি শত্রু মনে করেন, আই ডোন্ট মাইন্ড, এটা আপনার ব্যাপার। ভারতকে আপনি সাম্রাজ্যবাদী বলেন, আই ডোন্ট মাইন্ড, এটা আপনি করতেই পারেন আপনার রাজনৈতিক চেতনা থেকে। কিন্তু পাকিস্তানকে আপনি কিভাবে বন্ধু মনে করেন, আমাকে এই কথাটা একটু বলে দেন আপনি শুনি। ওই এজাইলাম খাওয়া এক লোক বক্তব্য দেয় যে ভারতের সাথে বন্ধুত্ব বন্ধ করে দিলে বাংলাদেশের উন্নতি হবে। এই নির্বোধটা এই বাংলাদেশের মানুষকে কত বড় নির্বোধ বানিয়ে রাখছে। মানে চুতিয়া কা কই কমি নেই হ্যাঁ গালিব, এক ঢুন্ডো তো হাজার মিলেগা। আজকে গালিব বেঁচে থাকলে বলতো এক ঢুন্ডো তো লাখো করোড় মিলেগা বাংলাদেশ মে। এটা বলবে কেন? সেই চুতিয়ার কথা শুনে, ওই ফ্রান্সের এক এজাইলাম খাওয়া চুতিয়ার কথা শুনে বাংলাদেশের মানুষ লাভালাভি করে। এরা সত্যতাটা যাচাই করে না। বাংলাদেশের 40% খাদ্য নির্ভর করে ভারতের উপরে। কালকে যদি ভারত 40% এই ফুড চেইনটা কেটে দেয়, বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে 7 দিনেই। এই সেন্সটা এদের নাই। এরা জজবাতে, পাকিস্তানি জজবা এবং মুক্তিযুদ্ধ বিরোধী জজবাতে এরা উন্মাদ হয়ে আছে। এরা বাস্তবতা থেকে শত মাইল দূরে আছে। কিন্তু এর ফলাফল কি হবে? না খেয়ে মরবে। ফলাফল কি হবে? ঘাস খাবে। ফলাফল কি হবে? বিনা চিকিৎসায় মারা যাবে। এটাই হচ্ছে ফলাফল। তো এই যে পাকিস্তানের যে আইএসআই এখানে আসছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রুখে দেওয়ার জন্য। আপনি দেখেন তারেক রহমানকে কিন্তু আসতে দিচ্ছে না। আমি প্রথমে তো মনে করেছিলাম ভারতের ডরে আসে না, কিন্তু এখন আমার কেন যেন মনে হয় পাকিস্তানের আইএসআই ডরে তারেক রহমান বাংলাদেশে আসতেছেন না, আমার ধারণা। কারণ পাকিস্তানের আইএসআই তো বাংলাদেশে কিছু স্যাবোটাজ ঘটাবেই, যেমন 5ই আগস্টে তারা ঘটিয়েছিল। এরা কিছু স্যাবোটাজ ঘটাবে, তো তারেক রহমানও তার শিকার হইতে পারেন, সম্ভবত এই ভয়ে আসতেছে না আমার ধারণা। প্রথমে আমার মনে করেছিলাম সে নিরাপত্তা ভারতের পক্ষ থেকে তার লাইফ থ্রেট আছে, কিন্তু আমি তা মনে করি না। কারণ ভারত এত বোকা না, তারেক রহমানকে এখন কোনো কিছু করে সে তার মানে ভারত বিরোধী জজবা আরো বাড়ায় দিবে। পাকিস্তান, ভারত এত বোকা না, পাকিস্তানের মতো বুদ্ধি সে রাখে না। আমার ধারণা এই জামাতের তাকে আসতে দিচ্ছে না, এমনকি আইএসআই এর ভয় তারেক রহমান আসতেছে না। বেবি এটা আমার অনুমান, সত্য মিথ্যা যাচাই করা আপনাদের দায়িত্ব। তবে আমি যা বলি 3 মাস পরে দেখি, 4 মাস পরে দেখি ওগুলো লোকজন বলা শুরু করে, দেখা যাক সামনে কি হয়। তবে এই যে আইএসআই আসছে তাদের কারণ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিঃশেষ করা। আপনি দেখুন জেলখানাতে হত্যা শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধের পক্ষের। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের কাছে লাশ ঝুলে, এটা কেন? একটা প্যানিক সৃষ্টি করার জন্য, একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য। আসলেই এগুলো আইএসআইয়ের কাজ। 2টা লাশ পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফেলানির লাশ নিয়ে, মুরগি চোর, গরু চোর, চিনি চোরাদের লাশ নিয়ে বাংলাদেশে বুক ফাটায় ফেলায়। চিঙ্কু বাম, টিঙ্কু বাম, ভাসানি বাম, এমনকি আংডুম বাগডুম যত রকম আছে বাম সবাই। কিন্তু এই যে এখন বিশ্ববিদ্যালয়ে লাশ ঝুলে, এটা নিয়ে দেখবেন তারা কথা বলবে না। এটা নিয়ে তারা ইনুস সরকারকে দুষবে না, কারণ ইনুস তাদের আব্বাজান হয়। ঠিক আছে, ইনুস তাদের আব্বাজান হয়। শেখ হাসিনা তো খুব খারাপ, তাই আব্বাজানের দেশে যা ইচ্ছে তাই কুটুক, কোনো সমস্যা নাই। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ধ্বংস হয়ে গেলে সমস্যা নাই, এখন বিশ্ববিদ্যালয়ে লাশ ঝুললে সমস্যা নাই, কারণ আইএসআই এর আব্বা চলে আসছে, পাকিস্তানি আব্বারা চলে আসছে। তবে বাংলাদেশের জনগণ 71 সালে যেমন
এই লাখো লাখো রাজাকার আল বদর এবং 95,000 প্রশিক্ষিত বাহিনীকে পরাজিত করেছে। সামনের দিনগুলোতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং এই বাংলাদেশের বীর জনতা, বাংলাদেশের বাঙালি আদিবাসী সম্মিলিতভাবে এই দেশের মানুষ তাদেরকে পরাস্ত করবে। নিশ্চিত থাকুন আপনারা, আমার এটা কনফিডেন্ট আছে। কারণ বাংলাদেশের মানুষ ওই পাকিস্তানিদের মতো চিন্তা চেতনায় তারা অভ্যস্ত নয়। এরা যতই চেষ্টা করুক মাদ্রাসা বানিয়ে, যতই চেষ্টা করুক ওয়াজের মাধ্যমে, যতই তারা মগজ ধুলাই করুক, যতই তারা ট্রেনিং এর কথা বলুক, যতই সিঙ্কু বামদের লাগিয়ে দেখ, শিঙ্কু বামদের লাগিয়ে দেখ, বামদের আধা বামদের লাগিয়ে দেখ, যতই তারা জামাতিদের হেফাজতিদের লাগিয়ে দেখ, ফাইনালি তারা আবারও হারবে। কারণ 71 সালেও কিন্তু তারা কম শক্তিশালী ছিল না। এই বাংলাদেশের মানুষ মাল কোষা দিয়ে নেংটি মেরেই তাদের তাড়িয়েছে। এবার কিন্তু বাংলাদেশের মানুষ নেংটি পরে থাকে না, লুঙ্গি পরে থাকে না, মাল কোষা দিয়ে থাকে না। ঘুমানোর সময় এখন 2-4 জনের লুঙ্গি পরে, এখন আর তো লুঙ্গি পরে না। তো এখন আর এই পাকিস্তানের যে আইএসআই যে আসে তার স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়ে যাবে। এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তারা বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করতে চায়। তবে এদের তো অভ্যাস আছে অন্যদের দালালি করা। যেমন ব্রিটিশ কিন্তু তৈরি করেছিল পাকিস্তান। আপনারা যারা মনে করেন যে ব্রিটিশরা শুধু ইসরায়েলি তৈরি করেছে এই জন্য চিৎকার করেন, চেঁচামেচি করেন, কিন্তু আপনাদের ইতিহাসের এক চোখ কানা। কারণ কি? কারণ আপনারা একটু বলতে লজ্জা পান যে পাকিস্তানকে পয়দা করেছে ব্রিটিশ। এই ব্রিটিশের এমনকি পর্দার অন্তরালে নাট বল্টু খুললে দেখা যাবে এই পাকিস্তান এবং ইসরায়েল যেমন তৈরি করেছে ইহুদিরা, পাকিস্তানও পয়দা করেছিল ইহুদিরা। যদি আপনি সুদূর পিছনে চলে যান ইতিহাসে, আমি জানি বাংলাদেশের এই একচোখা মানুষগুলো এগুলো বুঝতে পারবে না। এই আকল আল্লাহ তাদের দেনে। কোনো জাতিকে যখন আল্লাহ ধ্বংস করতে চায় তখন তার আকল তুলে নিয়ে নেন। আমাদের বাংলাদেশেও তাই হয়ে গেছে। এই জিন্না তখন গিয়েছিলেন পাকিস্তানের বাবায়ে কওম, পাকিস্তানের বাবায়ে কওম, বুঝতে পারছেন? বাংলাদেশে বাবা জাতির পিতা বলে ইজ্জত চলে যায়, কাফের হয়ে যায়, ইসলাম খতমে পড়ে যায়। কিন্তু জিন্নাকে বাবায়ে কওম বললে, মানে জাতির পিতা উর্দুতে বললে, তাহলে ইসলাম খতমে হয় না, সেটা শিরিক হয় না, কাফের হয় না। আজ পর্যন্ত কোনো মৌলবীকে আমি কোনোদিন শুনি না 71 সালের আগে জীবন একবার বলেছে যে বাবায়ে কওম বলা যাবে না, এটা কুফরি, জাতির পিতা ইব্রাহিম, বাবায়ে কওম ইব্রাহিম। আমি কোনোদিন শুনি নাই, কোনোদিন বলেই নাই, শুনবো কিভাবে? যাই ওই প্রসঙ্গ রাখলাম। এই জিন্না চলে পাকিস্তানের বিরোধিতা করেছিল আমেরিকা। জিন্নার সাথে সাথে গিয়ে বলেছিল যে আমরা তোমাদের গোলামি করব, আমাদের পক্ষ নাও। দাসকত দিয়ে এসেছিল জিন্না। এদের কাজই হচ্ছে দাসকতের রাজনীতি করা। কখনো চায়নার পক্ষ হয়ে ভারতে হামলা করা, কখনো আমেরিকার পক্ষ হয়ে আফগানিস্তানে হামলা করা। এটাই তাদের পেশা এবং নেশা। এছাড়া তাদের আর কোনো যোগ্যতা নাই। বাংলাদেশেও কিন্তু তারা এটা করতে আসছে, হয়তো চীনের পক্ষ থেকে, হয়তো বা মার্কিনের পক্ষ থেকে, জানি না কোন দেশের পক্ষ থেকে। তারা একটা পরিকল্পনা নিয়ে এই দেশে আসতেছে। আইএসআইয়ের প্রধানকে আসাটাকে আপনারা ইয়ারকি মনে করেন না, এটা একটা ইয়ারকি না, এবং সারা পৃথিবী এটা ইয়ারকি হিসেবে নেয় নাই। সর্বশেষ ভারতের যারা যে মনে করছেন মোদীকে দাওয়াত দেয় নাই, খুব খুশিতে ঈদ উদযাপন, মোদিরে দাওয়াত দেন নাই, কিন্তু আপনাদের পাকিস্তানের আব্বার তো নামও নেয় নাই, সেটা আপনারা বলেন না। মোদিরে দাওয়াত দেন নাই, আপনার পড়শিরে দাওয়াত দেন, এর জন্য আপনি খুশি। আপনি যে দাওয়াত পান না এটা আর বলেন না। তবে আপনার পড়শি, এই যে নরেন্দ্র মোদী দাওয়াত পায় নাই বলে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল সেই ছবিটা একটু দেখে নেন। এই ছবি যদি আপনাদের পাকিস্তানের আব্বার ছবি হতো, এতক্ষণ বাংলাদেশে ঈদ উদযাপন শুরু করে দিতেন। তা আমরা জানি। যাই হোক, সেটা অন্য বিষয়। তবে আমার মনে হয় না এবারও তারা 71-এর মতো হালে পানি পাবে না। যতই তারা মৌলবীদের ওয়াজ করাক, যতই মাদ্রাসার হুজুরদের, যতই জামাতি পোস্টার বইদের মাঠে নামাক, খুব শীঘ্রই তারা লাথিগুতা খেয়ে এই দেশ ছেড়ে চলে যাবে। তবে আইএস এখন আরো স্পষ্ট, আইএসের কারণে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। কারণ নির্বাচন হলে একটা গণতান্ত্রিক সরকার আসবে, সরকার যেটাই আসুক, আসলে তারা হুমকির মুখে পড়বে। তার জন্য বাংলাদেশে নির্বাচন দিচ্ছে না। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। তবে আমি বাংলাদেশের জনগণকে বলবো, ভয় পাওয়ার কিছুই নাই। এই সমস্ত পাকিস্তানের আইএসআই প্রধান আসবে যাবে, তবে হ্যাঁ, আমাদের ক্ষতি হবে। যেমন 5ই আগস্টে প্রচন্ড রকম অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গু করে দেওয়া হয়েছে। এই দেশে 70% বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের এর আগেই বলেছি, কোনো বিনিয়োগের আসতেছে না, আসবে কেন? এই দেশের নিজের দেশের জনগণ, আপনি আপনার বাড়িতে যদি টাকা রাখতে সাহস না পান, আরেকজন এসে আপনার বাড়িতে টাকা রাখবে? নেভার এভার। এটা কখনো হয় না। এটা আশা করেন কেন? হবে না। নির্বাচিত সরকার না আসলে আমাদের দেশে একটা যে কোনো সময় একটা যুদ্ধে এবং দুর্ভিক্ষের মুখোমুখি হবে। আপনাদের আমি এর আগেও সাবধান করেছি। আশা করি আমরা সকলে মিলে একটা নির্বাচন বা একটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, এরা না, এরা কারা? এনজিও, গ্রাম সরকার, এরা কারা? হু আর দে? এদের জন্য কোনো দায়িত্বই নেই, থাকতেই পারে না। যাই হোক, আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করলাম বাংলাদেশের আইএসআই এর প্রধান আসলো, এই দেশের মিডিয়া নীরব।
কিন্তু আমরা জনগণরা আমরা নীরব থাকতে পারি না, সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, আমার একটা ভয়েস অফ এথিস্ট অথবা ধর্মীয় ধর্ম অথবা মুক্ত গল্পে যাবে। কেউ যদি ইউটিউবে দিতে চান অবশ্যই অনুমতি নিতে হবে, এছাড়া অন্যরা নিলে। আর ফেসবুকে আপনারা যে কেউ শেয়ার করতে পারেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা।